আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হালকেস্টাইন এইচএসসি একাডেমিকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা এর 2 নম্বর লেকচারে। আমরা কিন্তু লেকচার 1-এ অলরেডি ভারতবর্ষে মুসলিম শাসনের গোড়াপত্তন কিভাবে হয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা লেকচার 2-এ শুরুতে আলোচনা করব গজনির সুলতান মাহমুদ সামরিকের অভিযান, তারপর চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে। এই গজনি হচ্ছে আফগানিস্তানের একটা সুন্দর একটা জায়গার নাম গজনি, তার সুলতান নিয়ে আলোচনা করব মাহমুদ যার নাম। দেখো 712 খ্রিস্টাব্দে আরবগণ কর্তৃক সিন্ধু বিজিত হয়। 712 খ্রিস্টাব্দে, এটা কিন্তু কি আমাদের খুব জানা দরকার, এটা কিন্তু এমসিকিউ 1 নম্বর প্রশ্নে এসে থাকে। এটি ছিল ভারতের ভূখণ্ডে মুসলমানদের প্রথম রাজ্য জয়। মুসলমানদের এই রাজ্য জয় কেবল সিন্ধু এবং মুলতানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এসব অঞ্চলে মুসলিম শাসন অক্ষুণ্ণ থাকলেও বহুদিন পর্যন্ত ভারতবর্ষের অন্য কোথাও মুসলিম শাসন বিস্তৃত হয়নি। এই যে সিন্ধু আর মুলতান এই দুটার মধ্যে কি ছিল, কিন্তু এটা কোনো কি বিস্তৃতি লাভ করেনি। ভারতবর্ষ এত বড় ছিল। সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পরে ভারতবর্ষে মুসলমানগণ দ্বিতীয় পর্যায়ে অভিযান শুরু করেন। সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পরে সিন্ধুরা কিন্তু কি এই সময় অভিযানের নায়ক ছিল গজনির তুর্কিরা। গজনি যে একটা জায়গা আছে, গজনি কিন্তু তুর্কির একটা জায়গা না, এটা হচ্ছে আফগানিস্তানের একটা জায়গা। ওই আফগানিস্তানের গজনি তুর্কিরা ওই 300 বছর পরে নতুনভাবে অভিযান শুরু করেছিল। এই তুর্কিরা ছিল নবদীক্ষিত মুসলমান, এরা ছিল কি নতুন মুসলমান। তাদের বাসস্থান ছিল আফগানিস্তান। এই তারা বাস করতো কোথায়? এই আফগানিস্তানের গজনিতে। জাতি হিসেবে তুর্কিরা ছিল দুর্দমনীয় ও দুর্ধর্ষ। জাতির হিসেবে তুর্কিরা কি ছিল? দুর্দমনীয় এবং দুর্ধর্ষ। দেখো তুর্কিদের যে কনস্টান্টিনোপল, এটা কিন্তু কি জয় করার জন্য অনেক চেষ্টা করেছিল মুসলিমরা, কিন্তু তুর্কিরা এত দুর্ধর্ষ ছিল যে এটা 6-7 মাস অবরোধ করার পরেও কি মুসলিমরা জয় করতে পারেনি। এটা কিন্তু কি আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে উমাইয়া শাসনের সময় কিন্তু আমরা পড়েছিলাম। তারপর দেখো গজনিতে তুর্কিরা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল এবং সেখান থেকে তারা ভারতবর্ষে দুঃসাহসিক অভিযান পরিচালনা করে। তাদের নেতৃত্বে সর্বপ্রথম পাঞ্জাব বিজিত হয়। তুর্কিদের নেতৃত্বে সর্বপ্রথম কি বিজিত হয়? পাঞ্জাব জয়লাভ করে তারা প্রথমে। তারপরে অন্যান্য স্থানে তাদের কৃতিত্ব বিস্তৃত হতে থাকে। এই কথা অনস্বীকার্য যে মানে কি এটা আমাদের সবার স্বীকার করতে হবে যে তাদের প্রচেষ্টার ফলেই একদিন সমগ্র ভারতবর্ষে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক ভিডি মহাজন বলেন যে যা হোক, যে কাজ আরবদের দ্বারা সূচিত হয়েছিল তা তুর্কিদের দ্বারা সম্পূর্ণ হয়েছিল। মানে কি আরবরা দখল করা বা আমাদের এই ভারতবর্ষে অভিযান বা শাসন ব্যবস্থা শুরু করছে, কিন্তু এটা পরিপূর্ণতা ফুলফিলমেন্ট করে কারা? এই তুর্কিরা। ভারতবর্ষের তুর্কি বীর সুলতান মাহমুদের বারবার অভিযান এই উপমহাদেশের ইতিহাসকে রোমাঞ্চকর করে রেখেছে। বারবার দেখো গজনি বংশ, গজনি বর্তমান আফগানিস্তানের একটি শহরের নাম। গজনি কি আফগানিস্তানের একটি শহরের নাম, খুবই ইম্পর্টেন্ট। এটি কাবুল এবং কান্দাহারের প্রায় মধ্যবর্তী স্থানে অবস্থিত। কাবুল এবং কান্দাহার হচ্ছে আফগানিস্তানের দুটি শহর। এই দুই শহরের মধ্যবর্তী স্থানে কি গজনি অবস্থিত। আব্বাসী রাজবংশের দুর্বলতার সুযোগে যেসব রাজবংশ উদ্ভব হয়েছিল সেগুলোর মধ্যে সামানিদ বংশ অন্যতম। সামানীয় বংশের একজন দাস ছিলেন আলপ্তগিন কি বংশের দাস ছিলেন? এই সামানীয় বংশের একজন দাস ছিলেন, খুবই ইম্পর্টেন্ট। দেখো আলপ্তগিন সামানিদ শাসনকর্তা আব্দুল মালিকের মৃত্যুর পর আফগানিস্তানে আগমন করেন এবং গজনিতে 962 খ্রিস্টাব্দে একটি স্বাধীন বংশ প্রতিষ্ঠা করেন। এই স্বাধীন গজনি বংশ কে মেনলি প্রতিষ্ঠা করেন? এই আলপ্তগিন। এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, প্রশ্ন আসে। তবে তিনি সামানিদদের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করে শাসন পরিচালনা করেন। তার মৃত্যুর পর 977 খ্রিস্টাব্দে তার বিশ্বস্ত কৃতদাস ও জামাতা সুবক্তগিন গজনির সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি নিজ রাজ্য সম্পূর্ণ স্বাধীন ছিলেন, আর তার প্রতিষ্ঠিত রাজবংশই হচ্ছে ইতিহাসে গজনি রাজবংশ। দেখো গোড়াপত্তন কিন্তু এই আলপ্তগিনের সময় হয়েছিল, কিন্তু একদম পূর্ণভাবে এই গজনি রাজবংশকে প্রতিষ্ঠা করেন এই যে সুবক্তগিন। তিনি ছিলেন কি এই আলপ্তগিনের একটা দাস এবং তার জামাতা মানে মেয়ের হাজবেন্ড। গজনি রাজবংশ 777 থেকে 977 থেকে 1186 সাল পর্যন্ত একটা দীর্ঘ সময় কি শাসনকাজ পরিচালনা করেছে। দেখো আলপ্তগিন ছিলেন
সামানিদ বংশের পঞ্চম রাজা আব্দুল মালিকের কৃতদাস, একটা কি ক্রয় করা একটা দাস ছিল। প্রভুর প্রতি আনুগত্য এবং কর্মগুণ দ্বারা একসময় তিনি খোরাসানের শাসনকর্তার পদে অধিষ্ঠিত হন। মানে কি তিনি আব্দুল মালিকের একটা দাস ছিল এবং আব্দুল মালিকের প্রতি তুমি তার অনুগত্য, লয়্যালটি এবং তার যে প্রভু ভক্ত এত ভালোভাবে তিনি জাহির করতে পেরেছিলেন যে আব্দুল মালিক একটা সময় কি করেছে, তাকে একটা খোরাসানের শাসনকর্তার দায়িত্ব দিয়েছিলেন এবং একটা পর্যায়ে কি আস্তে আস্তে তিনি পুরো গজনী বংশের একজন ভালো একজন যে প্রতিষ্ঠিতা বা বীজ বুনেছিল তিনি কিন্তু কি ওই শাসকগণের মধ্যে অন্যতম। আলাউদ্দিন ছিলেন অত্যন্ত সাহসী এবং চরিত্রবান। তার প্রভুর মৃত্যুর পর তিনি গজনীতে উপস্থিত হন এবং সেখানকার শাসনকর্তা আবু বকর লাইককে পদচ্যুত করে একটি স্বাধীন রাষ্ট্রে গোড়াপত্তন করেন। মূলত এই সময় হতে গজনী বংশের শাসনকালের সূচনা হয়। শাসনকালের সূচনা কার আমল থেকে হয়? এই আলাউদ্দিন থেকে। আর সুবক্তাগিন কি স্বাধীন গজনী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুবক্তাগিন। এই যে রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? স্বাধীন গজনী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুবক্তাগিন। খুবই ইম্পর্টেন্ট এটা। সুবক্তাগিন ছিলেন আলাউদ্দিনের কৃতদাস এবং জামাতা। শৈশবে কৃতদাস রূপে আলাউদ্দিন তাকে ক্রয় করেছিলেন। সুবক্তাগিনের কর্মদক্ষতা এবং প্রভুভক্তি আলাউদ্দিনকে মুগ্ধ করেছিল, তাই তিনি সুবক্তাগিনকে আমিরুল ওমরা উপাধিতে ভূষিত করেন। কি আমিরুল ওমরা? খুবই ইম্পর্টেন্ট। ভূষিত করেন এবং নিজের কন্যাকে তার সাথে বিবাহ দেন। সুবক্তাগিন ছিলেন প্রতিভাবান এবং উচ্চ বিলাসী। 977 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণের পর তিনি নামমাত্রে সামাদিন শাসকদের প্রতি আনুগত্য প্রকাশ করেন। মূলত গজনী রাজ্যের শক্তি বৃদ্ধি ছিল তার স্বপ্ন। গজনী রাজবংশের যে ভিত্তি স্থাপন করা, ফাউন্ডেশন আস্তে বাড়ানো, এটাই ছিল কি সুবক্তাগিনের মেন টার্গেট। সুলতান মাহমুদ ছিলেন সুবক্তাগিনের সুযোগ্য পুত্র। সুলতান মাহমুদ কার? এই সুবক্তাগিনের সুযোগ্য পুত্র ছিল। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। সুলতান মাহমুদ কার পুত্র ছিল? এই সুবক্তাগিনের পুত্র ছিল। এবং এই রাজবংশ, গজনী রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? সুবক্তাগিন। এই দুইটা প্রশ্ন কিন্তু কি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। আর আমাদের কিন্তু এখানে বোঝানোর ব্যাপার হচ্ছে কোনগুলো তোমাদের বেশি পড়া উচিত, কোনগুলো কম পড়া উচিত, কোনগুলোতে তোমার ফোকাস বেশি দেওয়া উচিত, এগুলোই কি আমরা তোমাদের কাছে দেখাচ্ছি। আমরা যেভাবে পড়েছিলাম ইন্টারের সময় আমরা কিন্তু তোমাদের ঠিক ওইভাবেই পড়ানোর চেষ্টা করছি যাতে তোমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারো। দেখো সুলতান মাহমুদের পরিচয় এবং সিংহাসনে আরোহণ। সুলতান মাহমুদ 971 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শৈশবে অনেকে তাকে মাহমুদ জাবলি নামেও ডাকা হতো। কি নামে? মাহমুদ জাবলি নামে তাকে ডাকা হতো। তার ডাক নাম ছিল কি? মাহমুদ জাবলি। ঐতিহাসিকদের বর্ণনা অনুসারে এটি নিশ্চিত সুবক্তাগিন তাকে প্রশাসন ও যুক্তিবিদ্যা সম্পর্কে যেমন প্রশিক্ষণ দিয়েছিলেন তেমনি রাজনীতিবিদ্যার কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছিলেন। মানে কি তার পিতা তাকে সকল বিষয় সম্পর্কে একটা সম্যক জ্ঞান প্রদান করেছিলেন। সুলতান মাহমুদ ওসি পরিচালনায় পারদর্শী ছিলেন। ওসি মানে কি? ওসি মানে হচ্ছে তরবারি। ভাইকে সরিয়ে তিনি সিংহাসনে আরোহণ করেন। বিদ্যুৎসাহী মানে কি? বিদ্যুতের মতো উৎসাহী, প্রজারঞ্জক, সুশাসক এবং অসামান্য ব্যক্তিত্বের অধিকারী সুলতান মাহমুদ গজনী সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন না, বরং শুধু সর্বশ্রেষ্ঠই ছিলেন না, বরং সমসাময়িক নৃপতিদের মধ্যে মানে কি সমসাময়িক যে রাজা আছে বা সমসাময়িক যে অধিপতি আছে তাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা ক্ষমতাশালী ছিলেন। তাহলে কি গজনী সুলতানের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী বা সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? সুলতান মাহমুদ। 26 বছর বয়সে 997 খ্রিস্টাব্দে ক্ষমতা লাভ করে তিনি সামানীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এবং 998 খ্রিস্টাব্দে খোরাসানের সামানীয়দের পরাজিত করে স্বীয় মানিকে নিজ আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেন। আগে কিন্তু তারা এই যে সামানীয় আছে ওই সামানীয়দের প্রতি আনুগত্য স্বীকার করত, কিন্তু সুলতান মাহমুদ এসে আগে তাদের পরাজিত করে নিজেই একটা সার্বভৌমত্বমূলক একটা শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। অতঃপর মাহমুদ সুলতান উপাধি গ্রহণ করে। কি এই সুলতান কিন্তু তার একটা উপাধি। তখন কিন্তু এক একজন সুলতান মুঘলরা এরকম একটা উপাধি নিয়ে কিন্তু কি তারা রাজসিংহাসনে বসতো। খলিফা কাদির বিল্লাহ উপাধি গ্রহণ করে তৎকালীন আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর আনুগত্য স্বীকার করে পত্র প্রেরণ করেন। আব্বাসী খলিফা কাদির বিল্লাহ তাকে ইয়ামিন উদুল্লাহ ও আমিন উল মিল্লাত উপাধি দেন। খুবই ইম্পর্টেন্ট, এই যে ইয়ামিন উদুল্লাহ এবং আমিরুল মিল্লাত এই দুটা কিন্তু উপাধিকার, খুবই ইম্পর্টেন্ট। এই দুটো উপাধিকার গজনী সুলতান মাহমুদের। দেখো এইখানে একটা তালিকা দেওয়া হয়েছে। প্রথম ছিল সুবক্তাগিন, সুবক্তাগিনের পরে আসছে তার পুত্রকে সুলতান মাহমুদ। এইভাবে প্রত্যেকটা জিনিস সুন্দর পর্যায়ক্রমে দেওয়া আছে, তোমরা এক নজর দেখে নিতে পারো।
তারপর দেখো ভারত অভিযানের উদ্দেশ্য। সুলতান মাহমুদ একজন উচ্চবিলাসী, যুদ্ধপ্রিয় এবং অপরাজেয় বীর ছিল। কতিপয় ঐতিহাসিকদের মতে তিনি ভারতে 12 বার সামরিক অভিযান পরিচালনা করেন, কারো কারো মতে 15 বা ভিনসেন্ট এ স্মিথের মতে 15 বা 17 বার অভিযান কথা উল্লেখ করেছেন। ভিডি মহাজন বলেন যে 17 সংখ্যাটি অধিক সঠিক বলে মনে হয়। 17 বারের কথাই সবচেয়ে বেশি পরিচিত। আমরা কিন্তু 17টি যুদ্ধ সম্পর্কে কি আজকে জানতে পারবো, তাই আমরা 17 যদি পরীক্ষা থাকে তাহলে আমরা 17 উত্তরটা নিব, কিন্তু এটা নিয়ে মতানৈক্য রয়েছে। সুলতান মাহমুদ প্রত্যেক সামরিক অভিযানে বিজয়ী হন, কিন্তু পাঞ্জাব ছাড়া অন্য কোনো এলাকা তিনি সাম্রাজ্যভুক্ত করেননি। মানে কি তিনি ভারত মহাদেশের অনেকগুলা রাজ্যে কি আক্রমণ করেছিলেন, কিন্তু শুধু পাঞ্জাবের ক্ষমতা সে নিয়েছিলেন। আর অন্যান্য জায়গায় গেছে, টাকা পয়সা নিচ্ছে, একটা শর্ত জুড়ে দিচ্ছে যে আমাকে বছর এত টাকা দিবা, এবার তোমরা চালাও। সে কিন্তু শুধু পাঞ্জাবটা নিজের দখলে নিচ্ছে, আর বাদবাকি কোনো দখলে নেননি। যদি সাম্রাজ্যভুক্ত নাই করে থাকেন তাহলে সামরিক অভিযান প্রেরণের উদ্দেশ্য কি, এই সম্পর্কে ঐতিহাসিকগণ বিভিন্ন মত ব্যক্ত করেছেন। আমরা সেসব মত থেকে প্রধানত 3টি উদ্দেশ্য কথা জানতে পারি। সে আক্রমণ করতো, জয় লাভও করতো, কিন্তু সে এগুলো দখল করতো না। হ্যাঁ, কিন্তু কি এটা না করার কারণ কি, এই 3টা কারণ হতে পারে, এটা ঐতিহাসিকগণ বের করেছেন। প্রথমটা হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য। ধর্ম প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সুলতান মাহমুদ যতবার অভিযান পরিচালনা করেছেন তার পিছনে কতটুকু ধর্মীয় উদ্দেশ্য কাজ করেছে তা বলা খুব মুশকিল। অনেকে মনে করে কি যে ধর্মের কারণে, ধর্ম প্রচারের ক্ষেত্রে সে কি করেছিল, এই আক্রমণগুলো করেছিল। ধর্মের প্রতি দুর্বলতা থাকার কারণে প্রতিটি ক্ষেত্রে ধর্মীয়করণ করা খুব সহজ। সুলতান মাহমুদ সাধারণ সৈনিকদের মধ্যে সাময়িক অভিযানকে ধর্মীয় আচরণ দিয়ে থাকতে পারেন। এই প্রসঙ্গে বলা হয় ঐতিহাসিক উদ্বি ছিলেন সুলতান মাহমুদের সভাসদ। তার মতে ভারতকে ইসলামী দেশে পরিণত করার জন্য সুলতান মাহমুদ সামরিক অভিযান পরিচালনা করেন। ভারত কিন্তু তখনও কি ইসলাম ততটা ব্যাপ্তি লাভ করে নাই, সেহেতু তার উদ্দেশ্য ছিল কি যে ভারতে আমি ইসলাম প্রচার করব, এই উদ্দেশ্যে সে ভারতে বারবার আক্রমণ করেছিলেন। দেখো আরেকটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য কি থাকতে পারে, একটা রাজনৈতিক উদ্দেশ্য। কোন কোন ঐতিহাসিকের মতে মধ্য এশিয়া একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই সুলতান মাহমুদ ভারতে সামরিক অভিযান পরিচালনা করেন। পাঞ্জাবের হিন্দু শাহী বংশের রাজা জয়পাল ও তার বংশীয় রাজন্যবর্গের শত্রুতা এবং বিশ্বাসঘাতকতার জন্য ভারত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গজনি রাজ্যের সার্বিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়। এই হুমকির কারণে সুলতান মাহমুদ 27 বছরে 17 বার ভারতবর্ষে 27 বছরে কি তার 17 বার ভারতবর্ষে সামরিক অভিযান পরিচালনা করেন। তবে তিনি পাঞ্জাব ছাড়া ভারতবর্ষে কোনো এলাকা তার সাম্রাজ্যভুক্ত করেননি, কারণ সে সময় মধ্য এশিয়া এবং ভারতবর্ষব্যাপী এত বিশাল একটি সাম্রাজ্য শক্তভাবে শাসন করা সম্ভবপর ছিল না। তিনি ভেজালতা পছন্দ করতেন না। তিনি যে এত বড় আমার শাসন ক্ষমতা করে লাভ নেই ভাই, আমি ওই সব জায়গা থেকে সম্পত্তি নিয়ে আসি, আমার যে অল্প শাসন ব্যবস্থা আছে ওগুলাই চালাই, ওগুলা থাকুক, আমি জাস্ট এত বড় সাম্রাজ্যের ভেজাল না নেই তাহলে কালকে এখানে পশু, এখানে বিদ্রোহ হবে, এটা হবে ওইটা হবে, বেশি ভেজাল, এর চেয়ে আমি ওখান থেকে সম্পত্তি নিয়ে আসি, শেষ আমার কাহিনী। তিনি হচ্ছে এই একটা ফিলোসফিতে বিশ্বাস করতেন। সুলতান মাহমুদ পশ্চিমাঞ্চলে দেশ জয় এবং শক্তি সংগঠনের নীতি গ্রহণ করেন, কিন্তু পূর্বাঞ্চলে পাঞ্জাব, মুলতান প্রভৃতি কয়েকটি স্থান নিজের রাজ্যভুক্ত করে সন্তুষ্ট ছিলেন। এশিয়ার পূর্ব ও দক্ষিণ অঞ্চলের এলাকাগুলোতে সুলতান মাহমুদ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম উৎস ছিল। স্বীয় মানে কি নিজ সাম্রাজ্যের স্বার্থে তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দখল করেছিলেন। তবে হিন্দু রাজন্যবর্গ কর্তৃক চুক্তির শর্ত লঙ্ঘন, সুলতানের আনুগত্য ত্যাগ, শত্রুকে সাহায্য দিয়ে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা, ভারতীয় মিত্রদের ওপর শত্রু প্রতিবেশীর হামলা এবং আশ্রিত ভারতীয় রাজাদের বিদ্রোহ ঘোষণার জন্য সুলতান মাহমুদ বারবার ভারতে আক্রমণ করতে বাধ্য হয়েছিলেন। মানে কি বিভিন্ন কারণে তিনি কি ভারতে বারবার আক্রমণ করতেন। তিনি কিন্তু বিশ্বাসঘাতকতা, তারপরে দল ত্যাগ, এগুলো মোটেও পছন্দ করতেন না। এইসব জিনিস ডোমিনেট করার জন্য তিনি বারবার 27 বছরে 17 বার তিনি ভারতবর্ষে আক্রমণ করেছিলেন। আমরা কিন্তু পর্যায়ক্রমে এই লেকচারে কিন্তু সব জানতে পারবো। দেখো আরেকটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। দেখো এখানে কিন্তু অর্থনৈতিক উদ্দেশ্যটাই মেন বলা যায়, কারণ কি যে তিনি একটা জায়গায় আক্রমণ করতেন, ওই জায়গা থেকে লাখ লাখ দিনার, ইভেন কোটি কোটি দিনার পর্যন্ত কি নিয়ে এসেছিলেন। আমরা কিন্তু একটু পরে জানতে পারবো যে একটা রাজ্যে গেছে, ওই রাজ্যে স্বর্ণ গয়না হীরক যা আছে এবং দিনার সব তিনি সাথে করে নিয়ে আসতেন, কিন্তু রাজ্য তিনি দখলে আনতেন না ওইভাবে। কিন্তু তার যে অর্থনৈতিক যে স্পৃহাটা ছিল এটাই হচ্ছে মেন, এবং তার সাম্রাজ্যে অনেক সেনাবাহিনী ছিল, অনেক লোক ছিল। এই রোগগুলো পরিচালনা করার জন্য কি তার প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন পড়তো। এই অর্থের কারণে তিনি
এই ভারতবর্ষের বিভিন্ন প্রসপারাস জায়গাগুলোতে আক্রমণ করেছেন এবং ওই অর্থের যোগানটা তিনি সেখান থেকেই করতেন। দেখো সুলতান মাহমুদের অভিযানসমূহ, এই যে তার যে অভিযান আছে 17টা, এই অভিযান সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। এগুলো সবগুলো তত জানার প্রয়োজন নেই, কিন্তু আমরা আমাদের জ্ঞানের স্বার্থে, একটু বোঝার স্বার্থে জাস্ট সবগুলো একবার পড়ে যাব, যেখানে আমাদের জানার প্রয়োজন আমরা সেখানেই বিস্তারিত আলোচনা করব। দেখো 1 নম্বর হচ্ছে সীমান্ত দুর্গ এবং শহর বিজয়। লামঘাম বর্তমানে জালালাবাদ ও পেশোয়ারের মধ্যবর্তী খাইবার গিরিপথের সীমান্তবর্তী শহরগুলো সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দে দখল করেন। এতে তার রাজ্যের সীমানা সুরক্ষিত হয়। এতে কি তিনি তার আগের বর্ডার সাইডটা আছে, তার বর্ডারের পাশে যে হুমকিগুলো আছে, ওই হুমকিগুলো আগে তিনি ইরাডিকেট করে দেয়, মানে সমূলে উৎখাত করে দেয়, যাতে তার নিজের রাজ্য আগে নিজের ভিতর যেটা আছে সেটা যাতে ঠিক থাকে। তারপরে 2 নম্বর কি হচ্ছে, জয়পালের বিরুদ্ধে অভিযান। যুদ্ধের স্থান ও তারিখ হচ্ছে পেশোয়ার, 27 নভেম্বর 1001 খ্রিস্টাব্দ। সুলতানের সৈন্য ছিল 10,000 অশ্বরাহী, মানে 10,000 ঘোড়ায় চড়া সৈন্য সুলতানের পক্ষে যুদ্ধ করছে। কিন্তু জয়পালের বিরুদ্ধে দেখো যুদ্ধ করছে কি 12,000 অশ্বরাহী, মানে 12,000 ঘোড়ায় চড়া সৈনিক তার জয়পালের পক্ষে যুদ্ধ করছে। 13,000 পদাতিক এবং 300 হস্তিবাহী, মানে 300 আবার হস্তিবাহী কি হাতি, 300 হাতি আবার তখন যুদ্ধ করছে। তখন কিন্তু কি যুদ্ধ ময়দানে হাতি অনেক পাওয়ারফুল একটা জিনিস ছিল। তারপর দেখো নেতৃত্ব সুলতান মাহমুদ, জয়পাল নিজ নিজ বাহিনী নেতৃত্ব দেয়, মানে কি সুলতান মাহমুদের ইয়াটা স্বয়ং সুলতান মাহমুদ দেয় সুলতান মাহমুদের দলের, আর জয়পালের দলেরটা স্বয়ং জয়পাল দিয়ে থাকে। ফলাফল জয়পাল সপরিবারে বন্দী হয়। দেখো এত বড় একটা দল নিয়েও কিন্তু কি জয়পাল বন্দী হয়েছিলেন। ভিডি মহাজনের মতে 15,000 হিন্দু এই যুদ্ধে নিহত হয়। জয়পাল পুত্র আনন্দপালের হাতে রাজ্য ছেড়ে দিয়ে নিজে আগুনে আত্মহুতি দেন, তিনি আত্মহুতি দিয়েছিলেন। আত্মহুতি দেওয়ার আগে 2.5 লক্ষ দিনার, দেখছো তখন কিন্তু 2.5 লক্ষ দিনার কিন্তু অনেক অনেক একটা অ্যামাউন্ট ছিল। 2.5 লক্ষ দিনার এবং 50টি হাতির বিনিময়ে জয়পালের সপরিবার মুক্তি লাভ করে। যে আগে যে সুলতান মাহমুদ জয়পালের পুরো পরিবারকে আটক করে, হ্যাঁ এই আটক থেকে মুক্তি পায় কিভাবে, 2.5 লক্ষ দিনার আর 50টা হাতি দিয়ে। সুলতান মাহমুদ সিন্ধুদের পশ্চিম তীরবর্তী শহর উন্দ দখল করে গজনিতে ফিরে আসেন। দেখো 3 নম্বর হচ্ছে ভিরা বিজয়। সাহায্য করার প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে 1004 থেকে 1005 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ভিরার এক নাম হচ্ছে ভাটিয়া রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। দেখো তিনি কিন্তু যে বিশ্বাসঘাতকতাকে পছন্দ করতেন না, যে সাহায্য করবে বলছে ওটা করে নাই, এই কারণে কি তিনি ওই রাজ্যকেই পুরো ডুবিয়ে দিয়েছিলেন। তারপর হচ্ছে মুলতান বিজয়। সুলতান মাহমুদ তার 4র্থ অভিযান পরিচালনা করেন মুলতানের মুসলিম শাসক কারামাতীয় গোষ্ঠীর নেতা শেখ হামিদ লোদির পুত্র আবুল ফাতাহ দাউদের বিরুদ্ধে। সুলতান মাহমুদ দাউদকে কাফেরের সাথে তুলনা করতেন। দাউদকে কিসের সাথে, দাউদকে কাফেরের সাথে, বলতেন যে তার মধ্যে ইসলামের যে ভাবাদর্শ আছে ওটা নাই, এই কারণে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। 1006 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ পাঞ্জাবের ভিতর দিয়ে মুলতানের দিকে সামরিক বাহিনী নিয়ে অগ্রসর হওয়ার প্রতিমধ্যে দাউদের মিত্র পাঞ্জাবের শাসনকর্তা আনন্দপাল, এই দিকটা কিন্তু আমরা আনন্দপালের কথা বললাম, জানতে পেরেছি। আনন্দপাল সুলতান মাহমুদকে সশস্ত্র বাধা দেয়। মাহমুদ যুদ্ধে আনন্দপালকে পরাজিত করেন, ফলে আনন্দপাল কাশ্মীরের দিকে পলায়ন করেন। জয়পালের আক্রমণে অতিক্রম করে সুলতান মাহমুদ মুলতানে উপনীত হন। দাউদের সাথে 7 দিন ধরে মাহমুদের যুদ্ধ হয়। যুদ্ধে দাউদ পরাজিত হন এবং বার্ষিক কর প্রদানের সম্মুখীন হন। দাউদ কি বলছে যে হ্যাঁ আমি তোমার বশ্যতা স্বীকার করে নিলাম, আমি আর কিছু করব না, আমি তোমাকে বছরে একটা অ্যামাউন্ট দিব কর হিসাবে। শেষ। দেখো 5 নম্বর হচ্ছে সুকপালের বিরুদ্ধে অভিযান। সুকপাল রাজনৈতিক প্রতিকূলতায় ইসলাম ধর্ম গ্রহণ করে। সুলতান মাহমুদ গজনিতে ফিরে গেলে নিজেকে বিপদমুক্ত ভেবে নওশাদ, সুকপাল কি নাম নেয়, ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে নওশাদ নাম গ্রহণ করে। কিন্তু যখন ওই সুলতান মাহমুদ গজনিতে চলে যায় তখন সে কি করছে, যে সুবিধা আবার পল্টি খেয়ে গেছে, সে আবার পূর্বের ধর্মে ফিরে যায়, এই সুকপাল নাম ধারণ করে। কিন্তু এটা কিন্তু একটা রাজার সাথে একটা বেইমানি হয়েছে। এই বেইমানির প্রতিশোধ নেওয়ার জন্য 1007 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সুকপালের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করেন। সুকপাল বন্দী হয়, তার নিকট থেকে 40,000 দিরহাম শাস্তিস্বরূপ আদায় করা হয়। দেখছো যে এখানে রাজার বিশ্বাসের একটু অমান্য করলে, লয়্যালটির একটু জায়গা থেকে একটু গ্যাপ থাকলেই সেখানে রাজা আক্রমণ করেছিলেন। আনন্দপালের বিরুদ্ধে অভিযান। সুলতান মাহমুদের 6ষ্ঠ অভিযান নানা কারণে ভারতবর্ষে অতি গুরুত্বপূর্ণ। এই অভিযান ছিল আনন্দপালের বিরুদ্ধে। এই 6ষ্ঠ অভিযানটা কি গুরুত্বপূর্ণ, এটা একটু আমাদের জানা লাগবে। যুদ্ধের স্থান ও সময়। যুদ্ধের স্থান ছিল পেশোয়ার, সময় ছিল 1008 খ্রিস্টাব্দ। পেশোয়ার ও ওয়াই হিন্দের মধ্যবর্তী উন্দ,
এই উন নামক স্থানে। তারপরে দেখো 1008 থেকে 1009 খ্রিস্টাব্দে সময়কাল ছিল আনন্দপালের সৈন্য। আনন্দপাল উজ্জয়িনী, গোয়ালিয়র, কালীগঞ্জ, কনৌজ, দিল্লি এবং আজমেরির রাজাদের নিয়ে একটি কনফেডারেন্সি গড়ে তোলেন। মানে কি, এই যে এই রাজ্যগুলো আছে, এই রাজ্যের রাজারা একত্রিত হয়ে একটা বাহিনী গঠন করে, যে প্রত্যেক রাজ্যের অনেক সৈন্য মিলে একটা সৈন্য হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে। 30,000 দুর্ধর্ষ সাহসী খোক্কা সৈন্য আনন্দপালের পক্ষে যোগ দেয়। দূরতম প্রদেশ হতে মহিলারা তাদের স্বর্ণ বিক্রি করে অর্থ দান করে। এক কথায় আনন্দপাল একটি বিশাল সেনাবাহিনী গঠন করতে এবং জনসাধারণের সহানুভূতি আদায় করতে সক্ষম হন। মানে কি, এখানে জনসাধারণের সাহায্য করেছিল, যে যেমনি পেরেছিল, হ্যাঁ, দূর দেশ থেকে স্বর্ণ গয়না টাকা পয়সা সব দিয়ে সবাই আনন্দপালের পক্ষে অবস্থান নিয়েছিল, যাতে আনন্দপাল এই যুদ্ধে মুসলমানদের পরাজিত করতে পারে। মেনলি আনন্দপাল হিন্দুদের এখানে সাহায্য পেয়েছিল। সুলতান মাহমুদের সৈন্য। সুলতান মাহমুদ শত্রুপক্ষকে মোকাবেলা করার মতো সৈন্য জোগাড় করে। উভয় পক্ষে তুমুল যুদ্ধ হয়। নগ্নপদ এবং শিরাস্ত্রণবিহীন খোক্কারগণ প্রবল বিক্রমে মুসলমানদের বেকায়দায় ফেলে। নগ্নপদ কি, তাদের পরনে কোনো জুতা ছিল না এবং মাথায় কোনো কি, যে যুদ্ধের সময় যে হেলমেট টাইপের পরে থাকে, ওগুলো ছিল না। চূড়ান্ত বিজয়ের মুহূর্তে জয়পালের হাতি ভীত সন্ত্রস্ত হয়ে যুদ্ধের মাঠ হতে পালিয়ে যেতে থাকে। জয়পালের পালিয়ে যাওয়া দেখে হিন্দু সৈন্যদের মধ্যে বিভ্রান্তি দেখা যায়। প্রায় এই যুদ্ধে হিন্দুরা জিতে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কি হয়েছে, তাদের যে প্রধান আছে জয়পাল, ওই জয়পালের হাতিরা ভয় পেয়ে যায়। হয়তো মুসলিমরা কোনো একটা কায়দায় ওই হাতিকে কি করেছিল, উত্তেজিত করেছিল বা ভীত সংগ্রস্ত করে তুলেছিল। এর ফলে হাতি এলোপাথারি দৌড়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেতে থাকে। বাকি সৈন্যরা যদি দেখে যে তাদের রাজা, তাদের যে প্রধান, উনি পালাচ্ছে, এটা দেখলে কি সৈন্যদের মন এমনিই ভেঙে যায়। তখন কি, এটা কিন্তু আস্তে আস্তে এই সুযোগটা নিয়েছিল আবার সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ এই সুযোগটা নিয়ে পুরো দমে যুদ্ধ চালিয়ে যায় এবং বিজয় অর্জন করে। দেখো, নগরকোট বিজয়। 1009 খ্রিস্টাব্দে সপ্তম অভিযানে সুলতান মাহমুদ কাংরা পাহাড়ের নগরকোট দুর্গ দখল করেন। সুলতানের বাহিনীর আসতে দেখে দুর্গের রক্ষক বাহিনী ফটক খুলে দেয়। মানে কি, আগেই ফটক খুলে দেয়, তারা যুদ্ধ বিগ্রহ এড়ানোর চেষ্টা করে। ঐতিহাসিক ফিরিস্তির মতে 7 লক্ষ স্বর্ণমুদ্রা, 7 লক্ষ স্বর্ণমুদ্রা বা দিনার, 700 মণ স্বর্ণ, 700 মণ স্বর্ণ। দেখো কি কি নিয়ে গেছে। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য কিন্তু দখল করা ছিল না, তার উদ্দেশ্য ছিল কি, টাকা। 700 মণ স্বর্ণ, রৌপ্য নিমৃত চৌজসপত্র 700 মণ, তারপর 200 মণ খাঁটি সোনা, তারপর 2000 মণ অপরিশোধিত রৌপ্য, 20 মণ বিভিন্ন ধরনের মণিমুক্তা খচিত সুলতান মাহমুদ হস্তগত হয়। বিডি মহাজন ঐতিহাসিক ফিরিস্তার এই বিবরণ তার গ্রন্থে লিপিবদ্ধ করেন। দেখছো, একটা দুর্গ দখল করে সে কত কিছু পেয়েছে। তার কাছে কি, এই সব কিছু নিয়ে তিনি গজনিতে সুন্দর একটা শহর বা সুন্দর একটা জায়গা তৈরি করবেন। ফতে দাউদের বিদ্রোহ দমন। 1010 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ মুলতানের বিদ্রোহী ফতে দাউদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন এবং তাকে বন্দী করেন। দেখো, ফতে দাউদ কিন্তু একবার কিন্তু পরাজিত হয়েছে। তার উদ্দেশ্য ছিল কি, যে সুলতানকে বছর বছর একটা ট্যাক্স দিবে বা একটা কর দিবে, কিন্তু একটা সময় সে আবার বিদ্রোহ শুরু করেন এবং এই বিদ্রোহ শুরু করার পরে তাকে সুলতান মাহমুদ আবার যুদ্ধে পরাজিত করে। তারপরে ত্রিলোচন পালের বিরুদ্ধে অভিযান। আনন্দপাল রাজধানী নন্দনাতে স্থানান্তর করেন। তিনি লবণগিরি অঞ্চলে একটি সামরিক ছাউনি এবং সৈন্যদল গঠন করেন। সেখানেই আনন্দপাল স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তার স্থলাভিষিক্ত হন তার পুত্র ত্রিলোচন পাল। 1014 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ত্রিলোচন পালের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করেন। অল্পকাল পরে নন্দনা অধিকৃত হয়। মানে কি, একদম কম যুদ্ধের মাধ্যমে কি এই ত্রিলোচন পালের রাজধানী নন্দনা দখল করে নেন। ত্রিলোচন পাল পালিয়ে কাশ্মীর রাজ তুরঙ্গর আশ্রয় গ্রহণ করেন। সুলতান মাহমুদ কাশ্মীরের ত্রিলোচন পাল এবং কাশ্মীরের তুরঙ্গর সম্মিলিতভাবে পরাজিত করে। দেখো, যখন এই যে ত্রিলোচন পাল যখন কাশ্মীরের তুঙ্গরের কাছে কি নেয়, তুঙ্গরের আশ্রয় নেয়, তখন এই সুলতান মাহমুদ আছে, তুই ওরে আশ্রয় দিছিস কেন, এখন তোর রাজ্য আমি আক্রমণ করব। এইভাবে যে শত্রুর কোনো জায়গায় সে দেয় নাই। মানে কি, তিনি তার উইকনেস যা আছে, হ্যাঁ, তার শত্রু যা আছে, সবাইকে সমূলে উৎখাত করে দিয়েছিলেন। তারপর দেখো, থানেশ্বর বিজয়। 1014 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ হিন্দুদের পবিত্র নগরী থানেশ্বরের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। হিন্দুরা বেপরোয়াভাবে যুদ্ধ করে
পরাজিত হয়, থানেশ্বরের মন্দিরে ধন সম্পদ সুলতান মাহমুদের হস্তান্তর হয়। এই যে থানেশ্বর মন্দিরে মাহমুদ ব্রোঞ্জ নির্মিত বিখ্যাত চক্রস্বামী মন্দিরের প্রতিমূর্তি গজনিতে নিয়ে যায়। এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে। মাহমুদ ব্রোঞ্জ দ্বারা নির্মিত চক্রস্বামী মন্দিরের প্রতিমূর্তি গজনিতে নিয়ে যায়, ব্রোঞ্জের তৈরি। দেখো 11 নম্বরে কাশ্মীরের বিরুদ্ধে অভিযান। 1015 থেকে 1021 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ কাশ্মীরে দুটি সামরিক অভিযান পরিচালনা করেন, কিন্তু তার দুটি অভিযানই ব্যর্থতায় পর্যবসিত হয়। এর ফলে তিনি কাশ্মীরের বিজয়ের পরিকল্পনা বাদ দেয়। এই যে জাস্ট এই কাশ্মীর বিজয়ে তিনি ব্যর্থ হয়েছিলেন, এছাড়া কিন্তু কি তিনি কোনো যুদ্ধে ব্যর্থ হননি। তারপর দেখো 12 নম্বর মথুরা এবং কনৌজ বিজয়। 1018 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ দ্বাদশ সামরিক অভিযান পরিচালিত হয়। এই অভিযানটিতে সুলতান মাহমুদ মথুরা কানৌজ দখল করেন। এই অভিযানে লক্ষাধিক সৈন্যের সাথে তুর্কিস্তানের কয়েক হাজার স্বেচ্ছাসেবক ছিল। তুর্কিস্তানের কি কয়েক হাজার স্বেচ্ছাসেবকও তার এখানে ছিল। 1018 খ্রিস্টাব্দে 2 ডিসেম্বর সুলতান মাহমুদ সামরিক বাহিনী যমুনা নদী অতিক্রম করে এরা বুলন্দ শহরে পৌঁছালে শহরের নৃপতি মানে কি শহরের রাজা হরদত্ত 10,000 অনুচর নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মানে কি আগে এত বড় বাহিনী দেখে আগেই রাজা ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুলতান বুলন্দ শহর থেকে হিন্দুদের পবিত্র নগরী বা তীর্থস্থান মথুরার দিকে অগ্রসর হন। মথুরা কি একটা তীর্থস্থান, একটা পবিত্র নগরী যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সুলতান মাহমুদ মথুরা এবং বৃন্দাবন দখলপূর্বক প্রচুর ধন সম্পদ অর্জন করেন। এরপরও সুলতান সামরিক অভিযান সামনের দিকে অগ্রসর হতে থাকে। দেখো এবার কনৌজেরটা। 1019 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বিখ্যাত হর্ষবর্ধন রাজার রাজধানী কনৌজ সুলতানের সৈন্যবাহিনী উপস্থিত হয়। কনৌজের প্রতিহার রাজ্যপাল বিনা যুদ্ধে মাহমুদের কাছে আত্মসমর্পণ করেন। মানে কি এখানে কোনো যুদ্ধই সে যায়নি, মাহমুদের কাছে এমনি আত্মসমর্পণ করেন। এই অভিযানে মাহমুদ 30 লক্ষ দিরহাম, দেখছো কত টাকা, এটা কিন্তু কম না, অনেক অনেক অ্যামাউন্ট একটা ওই আমলে। 30 লক্ষ দিরহাম, 55,000 দাস দাসী এবং 350টি হাতি লাভ করেন। আরো কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দুর্গ দখল করে মাহমুদ গজনিতে প্রত্যাবর্তন করেন। মানে কি তা দখল করতো, সম্পত্তি নিত, গজনিতে চলে আসতো। এই হচ্ছে তার স্ট্র্যাটেজি। তারপর চান্দেলা রাজ্যের বিরুদ্ধে অভিযান। চান্দেলা রাজ্য কি কনৌজের প্রতিহার রাজ্যপাল বিনা যুদ্ধে সুলতান মাহমুদের বশ্যতা স্বীকার করায়। কালিঞ্জরের চান্দেল রাজ গুন্ডা এবং গোয়ালিয়রের রাজপুত রাজা একসাথে কনৌজ আক্রমণ করেন এবং রাজ্যপালকে পরাজিত ও নিহত করেন। এই যে কনৌজের রাজা ছিল তিনি কিন্তু অলরেডি সুলতান মাহমুদের পক্ষে চলে গিয়েছিলেন, কিন্তু এই যে সুলতান মাহমুদের পক্ষে কেন গেছিলেন, এই কারণে আমাদের এই চান্দেলা রাজ্য একটা কি ওই কনৌজে একটা অভিযান চালায় এবং যে কনৌজে যে আছে যে সুলতান মাহমুদের কি অনুসারী তাকে হত্যা করা হয়। এতে সুলতান মাহমুদ কি হয়, ক্ষিপ্ত হয়ে যায় এবং আবার যুদ্ধ পরিচালনা করে। এই যুদ্ধে এই চান্দেল রাজ যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় এবং মাহমুদ বিজয়ী বেশে চান্দেল রাজ্যের রাজধানীতে প্রবেশ করেন। তারপর 14 নম্বরে গোয়ালিয়রের বিজয়। 1021 থেকে 22 খ্রিস্টাব্দে চান্দেল রাজ্যের অপর মিত্র এবং কনৌজের প্রতিহার রাজপালের হত্যাকারী গোয়ালিয়রের রাজার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। এই যে কনৌজের প্রতিহার রাজকে কিন্তু কি এই যে চান্দেলের রাজ আর এই গোয়ালিয়রের রাজা কি করেছিল, একসাথে করে হত্যা করেছিল। কিন্তু এখন তো উপরের জন্য কি চান্দেল রাজকে কি প্রতিশোধ নেওয়া শেষ, এবার গোয়ালিয়রের রাজার যে প্রতিশোধটা নেওয়া, ওই প্রতিশোধটা নেওয়ার জন্য এই গোয়ালিয়রেরও কি আক্রমণ করে এবং এখানেও জয়লাভ করে। দেখো এখানে খুব একটু প্যাচ আছে, তোমরা পড়তে পড়তে হয়ে যাবে আশা করি। কালীগঞ্জের বিষয়। কালিঞ্জর বিজয় 1022 থেকে 23 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কালিঞ্জর রাজার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। কালিঞ্জর রাজা বিনা যুদ্ধে সুলতানের বশ্যতা স্বীকার করে নেন এবং বার্ষিক কর প্রদানে রাজি হন। যে এখানেও কোনো যুদ্ধ হয়নি, হ্যাঁ আগেই বশ্যতা স্বীকার করে নেন এবং বলছে যে আপনারা আমরা বছরে বছরে এত টাকা কর দেব, শেষ। দেখো সোমনাথ মন্দিরের বিজয়। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে এতগুলো 17টা যুদ্ধের মধ্যে এইটা আমাদের পড়া লাগবে, এই একটা থেকেই প্রশ্ন সবচেয়ে বেশি আসে। সোমনাথ মন্দির বিজয়। সুলতান মাহমুদের সকল অভিযানের মধ্যে সোমনাথ মন্দির বিজয় পরিচালিত ষোড়শ সামরিক অভিযান ছিল অধিক গুরুত্বপূর্ণ। মানে কি তার এই সোমনাথ মন্দির দখলটা ছিল কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডক্টর এম নাজিম বলেন, ইসলামের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক সামরিক অভিযান ছিল সোমনাথ মন্দিরের বিরুদ্ধে অভিযান।
কাথিওয়ারের সমুদ্র উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটে। মন্দিরের স্থাপত্য শৈলী ছিল সুভূষিত, মানে কি এর যে স্ট্রাকচার ছিল, এর যে আর্কিটেকচারাল অবস্থা ছিল খুবই সুন্দর ছিল। এর পরিচর্যার জন্য কয়েক হাজার ব্রাহ্মণ পুরোহিত ছিল। এর পরিচর্যার জন্য কি ব্রাহ্মণ পুরোহিত ছিল। আমরা কিন্তু অলরেডি জানি ব্রাহ্মণরা হচ্ছে হিন্দুদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শ্রেণী। তারা এই মন্দিরটা আছে, এই মন্দিরটাকে সোমনাথ মন্দিরকে তারা দেখাশোনা করত। এই মন্দিরের খরচ নির্বাহের জন্য হিন্দু রাজন্যবর্গ, মানে কি হিন্দু যারা ধনী বর্গ ব্যক্তি আছে, যারা জমিদার, যারা রাজা, তারা কি করেছিল? তারা দেবত্ব সম্পদ হিসেবে 10,000 গ্রাম দান করেন। যে এই মন্দিরটা করার জন্য তারা 10,000 গ্রাম কি করেছিল? দান করে দিয়েছিল, যে এটা যত টাকা আসবে এটা টাকা দিয়ে এই মন্দিরটা তৈরি হবে। 1024 খ্রিস্টাব্দে ডিসেম্বরের মাঝামাঝি সময় সুলতান মাহমুদ প্রশিক্ষিত একটি বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন এবং 1026 খ্রিস্টাব্দের মার্চের শুরুতে সোমনাথ প্রান্তরে পৌঁছেন। ভিডি মহাজনের মতে সুলতান মাহমুদ 1024 খ্রিস্টাব্দের অক্টোবরে গজনি হতে সোমনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তারপর সতীশ চন্দ্র এর মতে 1025 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সোমনাথের বিরুদ্ধে অভিযানের পরিচালনা করেন। এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে যে কত সালে আসলো, কত সালে পৌঁছালো, এটা নিয়ে। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে 416 থেকে 417 হিজরি মোতাবেক 1025 থেকে 1026 খ্রিস্টাব্দে সোমনাথের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হয়। গুজরাটের রাজা ভীমদেব এবং অন্যান্য হিন্দু রাজন্যবর্গ সোমনাথ মন্দিরের পবিত্রতা রক্ষাতে এগিয়ে আসেন। গুজরাটের রাজাকে, এই যে গুজরাটের যেহেতু ছিল, গুজরাটের রাজা ছিল কি ভীমদেব। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পুরো পার্টটা তোমরা এই যে 17টার মধ্যে এইটাই তোমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে। কিন্তু মুসলমানদের অদম্য সাহস, যুদ্ধ স্পৃহা, তেজস্বিতা এবং কৌশলের নিকট হিন্দুদের প্রতিরোধ ভেঙে পড়ে। 1026 সালের 6 জানুয়ারি 1026 সালে, এটা কিন্তু জানা দরকার, 6 জানুয়ারি সোমনাথ মন্দির, সুলতান মাহমুদ সোমনাথ মন্দির হতে 2 কোটি দিনার মণিমুক্তা, 2 কোটি দিনার মণিমাণিক্য, 2 কোটি, ভাবতে পারতেছ যে 2 কোটি, অন্য জায়গাতে 40,000, 50,000, 30 লাখ, কিন্তু এখানে 2 কোটি হীরা জহরত ও ধন সম্পদ লাভ করেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ ডক্টর M.A. নাজিমের বরাত দিয়ে উল্লেখ করেছেন যে সোমনাথ হতে 2 কোটি 20 লাখ দিনার সুলতানের হস্তগত হয়। সোমনাথ মন্দির হতে প্রত্যাবর্তনের সময় ভীমদেব বিঘ্ন সৃষ্টি করে, মানে কি ভীমদেব যে গুজরাটের যে রাজা আছে, ওই রাজা বাধা সৃষ্টি করে, কিন্তু সুলতান বাহিনীর কাছে তার প্রতিরোধ ভেঙে পড়ে। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 17 নম্বর আছে জাটদের বিরুদ্ধে অভিযান। জাট ছিল একটা সম্প্রদায়। সুলতান মাহমুদ সর্বশেষ অভিযান প্রেরণ করেন। সর্বশেষ অভিযান, এখানে আমাদের মাথা রাখতে হবে যে সর্বশেষ অভিযান কাদের বিরুদ্ধে প্রেরিত হয়েছিল। সর্বশেষ অভিযান প্রেরণ করেন জাটদের বিরুদ্ধে। সোমনাথ হতে প্রত্যাবর্তনের সময় মুসলিম বাহিনী জাটদের দ্বারা উৎপীড়িত হয়েছিল। 1400 নৌবহর নিয়ে সুলতান জাটদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। প্রতিটি নৌকায় 20 জন করে তীরন্দাজ ছিল। তীরন্দাজ কি? যারা তীর চালায়। তারা কি ছিল? 1400 নৌকা ছিল, প্রত্যেকটা নৌকায় কি 20 জন করে কি তীরন্দাজ ছিল এবং অগ্নি নিক্ষেপের সরঞ্জাম ছিল। জাটদের পক্ষে 800 নৌকা ছিল। যুদ্ধে জাটরা পরাজিত হয় এবং তাদের অধিকাংশ নিহত হয়। দেখো, সুলতান মাহমুদের মৃত্যু। দুর্ধর্ষ বীর এবং অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী সুলতান মাহমুদ তার রাজত্বের 27 বছরে 17 বার ভারতে অভিযান প্রেরণ করে ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়েন। ক্রমে তার শারীরিক শক্তি অবনতি হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে 1030 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে সুলতান মাহমুদ গজনিতে মৃত্যুবরণ করেন। যে এতগুলো যদি যুদ্ধে তিনি যান, এমনি মানুষ কি শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। এবং তিনি কিন্তু গজনি থেকে যুদ্ধ পরিচালনা করেন। অন্যান্য খলিফারা কি করতো? যে নিজের রাজধানীতে থাকতো, একটা সেনাপতির আন্ডারে বাহিনী প্রেরণ করে দিত, কিন্তু তিনি কিন্তু এটা করতেন না। তিনি স্বয়ং প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করতেন, নিজে দাঁড়িয়ে থেকে ওই যুদ্ধ পরিচালনা করতেন। এই কারণে একটা সময় তিনি নিজে ক্লান্ত হয়ে পড়েন। দেখো, সমর কুশলতা সুলতান মাহমুদের সাফল্যের কারণ। দেখো, সমর কুশলতা ও সামরিক মেধার অভিজ্ঞ সেই যুগে সুলতান মাহমুদের সমকক্ষ কেউ ছিল না। মানে কি ওই যুগে সুলতান মাহমুদ ছিল কি সবার সেরা। এক কথায় প্রত্যেক শাসককে সেই যুগে একজন ভালো যোদ্ধা এবং সমর কুশলী হতে হতো, কিন্তু ভারতীয় শাসকেরা শক্তিশালী শাসক ও যোদ্ধা ছিলেন না। কি শাসকের উচিত ছিল কি সেই সময় যে একজন ভালো একটা সমর যোদ্ধা এবং তার রণকৌশল থাকা দরকার। কিন্তু ভারতের যে শাসকরা ছিল তাদের তেমন একটা ভালো কোনো
শাসক বা শাসন ব্যবস্থা বা যুদ্ধের স্ট্র্যাটেজি ছিল না। তাদের সৈন্য ছিল এত এত বড় সংখ্যক, কিন্তু দেখা গেছে যে সুলতান মাহমুদের ছোট্ট একটা সৈন্যের কাছে তারা কুপকাত হয়ে যেত। দেখো মাহমুদ 17 বার ভারত আক্রমণ করে প্রতিবারই সাফল্যের গৌরব অর্জন করেন। এইসব সাফল্যের মূল বেশ কিছু কারণ ছিল। একটা হচ্ছে প্রথমত কি, যে সুলতান মাহমুদ নিজের প্রচেষ্টায় একটি সুসংবদ্ধ সামরিক বাহিনী গঠন করেন। তার বাহিনীতে আফগান, তুর্কি, ভারতীয়, পারস্যবাসী থাকলেও শৃঙ্খলা এবং কঠোর অনুশীলনের দ্বারা একটি সুশিক্ষিত সুসজ্জিত সেনাবাহিনীতে পরিণত করতে সক্ষম হন। ফার্স্ট অফ অল তিনি কি করেছিলেন, তিনি একটা সুদক্ষ একটা সেনাবাহিনী গঠন করেন। বিভিন্ন দেশের দক্ষ মানুষগুলোকে নিয়ে সে একটা ওয়েল প্ল্যান্ড একটা কি সেনাবাহিনী গঠন করেন, যারা যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করে জয় ছিনিয়ে আনতে পেরেছিল। তারপর দ্বিতীয়ত, হিন্দু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও অনৈক্য এবং অরাজকতা তাদের সামরিক ও রাজনৈতিক ক্ষমতাকে হ্রাস করে। দেখো তখন হিন্দুরা অনেক বড় ছিল, কিন্তু কি হিন্দুদের মধ্যে অনেক অনৈক্য ছিল। তাদের যে ক্লাসিফিকেশনগুলো ছিল, ওই ক্লাসিফিকেশনের কারণে কি তারা ভিতর থেকে দুর্বল ছিল খুব। তারপরে 3 নম্বরে ছিল, হিন্দুরা বর্ণবাদ ও ধর্মীয় কুসংস্কারে এতই কলুষিত ছিল যে তারা পরস্পরের মধ্যে ব্যাপক কোন্দল ও বৈরী মনোভাব চরম আকার ধারণ করেছিল। ফলশ্রুতিতে ভারতীয় শক্তি অধপতনে নিবদ্ধ হয়। দেখো হিন্দুরা কিন্তু কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, হ্যাঁ, এইরকম 4-5টা দলে বিভক্ত ছিল, এবং এই দলেরগুলোর মধ্যে ছিল কি একটা ইন্টারনাল কোন্দল ছিল। কারণ কি একসাথে তারা খেত না, একসাথে কোনো জায়গায় যেত না। এই কারণে কি তাদের মধ্যে যে ঐক্যবোধ আছে, ঐক্যবোধই ছিল না। এটাও কিন্তু কি যে তাদের পরাজয়ের অন্যতম কারণ ছিল। তারপর চতুর্থত কারণ হচ্ছে যুদ্ধরীতি পদ্ধতি এবং কৌশল তুর্কি বাহিনী হিন্দু বাহিনী অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ ছিল। মানে কি হিন্দু বাহিনীরা কি ছিল, যুদ্ধে অত ভালো কৌশল পারতো না, তারা একদম বেসিক কিছু জানতো, কিন্তু যে একটা রণকৌশল আছে, যে এত বড় বিশাল বাহিনীকে কিভাবে কুপঘাত করতে হবে শুধু হাত দিয়ে না, শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে, এই তুর্কিরা যে বুদ্ধির খেলাটা এটা অনেক ভালো জানতো, এবং এই স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা প্রত্যেকটা যুদ্ধে এগিয়ে থাকতো। তারপর পঞ্চমত, সুলতান মাহমুদ সৈন্যদের মধ্যে ধর্মীয় পুণ্য লাভ ও গণিমতের প্রতি প্রবল আকাঙ্ক্ষা শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ অর্জনের মনোবল সুদৃঢ় করে তোলে। সুলতান মাহমুদ কি ধর্মের ব্যাপারটা, ধর্মের ক্ষেত্রে কি সবাই কিন্তু একটু দুর্বল। সুলতান মাহমুদ কি সবাইকে ধর্মের দিক থেকে উজ্জীবিত করতে, যে তোমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। তাছাড়া গণিমতের যে মাল আছে, তুমি যদি বেঁচে যাও এই যুদ্ধে, তাহলে গণিমতের অনেক মালামাল তোমরা কি করবে, লাভ করবে। তারপর ষষ্ঠত কি হচ্ছে, 6 নম্বর কারণ হচ্ছে সুলতান মাহমুদ একজন অসাধারণ সমর কুশলী অধিনায়ক ছিলেন। তিনি প্রতিটি অভিযানে অংশগ্রহণ করতেন। কি মেন কথা কি, তিনি ছিলেন একটা অসাধারণ সমর কুশলী, মানে কি যুদ্ধক্ষেত্রে তার স্ট্র্যাটেজি, তার যে কৌশল, ওটা ছিল অনন্য। তিনি নিজে প্রত্যেকটা যুদ্ধ প্রত্যক্ষ করতেন এবং নিজে একদম স্বচক্ষে যা দেখতেন, ওইটার আমলে কি ডিসিশনগুলো নিতেন, যা ছিল একদম দুর্বেদ্য। পরিশেষে বলা যায় সুলতান মাহমুদের সৈন্যবাহিনী পার্সিক, আফগান, তুর্কি ও ভারতীয়দের দ্বারা গঠিত হলেও তার সেনাবাহিনী ছিল সুশৃঙ্খল, সুশিক্ষিত, সুসজ্জিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের ক্ষিপ্রতা ও সামরিক দক্ষতার কাছে ভারতীয় বাহিনী পরাজিত হয়েছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীতে ছিল অনৈক্য, অসাম্য, অরাজকতা, জাতিভেদ, বর্ণভেদ প্রথায় জর্জরিত। ভারতীয়রা জাতিতে ও গোত্রে বিভক্ত থাকায় সম্মিলিতভাবে সুলতান মাহমুদের বিপক্ষে অস্ত্র ধারণ করেনি। এছাড়া ভারতীয়দের চেয়ে সুলতান মাহমুদের অস্ত্রশস্ত্র উন্নত ছিল। এসব কারণে সুলতান মাহমুদ বিজয়ী হয়। আশা করছি তোমরা এখানে পড়েই কিন্তু কি প্রত্যেকটা বিষয় জানতে পেরেছো, যে কি ল্যাকিংসগুলো কি ভারতীয়দের মধ্যে ছিল, যা সুলতান মাহমুদের মধ্যে ছিল না। এর ফলে সুলতান মাহমুদ যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন। তারপর রাজনৈতিক ফলাফল, এই অভিযানগুলোর ফলাফল কি, শুরুতে রাজনৈতিক ফলাফল। সুলতান মাহমুদ পূর্বমুখী নীতি গ্রহণের ফলে তার রাজ্যের পূর্ব সীমানা সুরক্ষিত হয়। পূর্বমুখী নীতি কি, তিনি আগে নিজের রাজ্যে যে সীমানা আছে সেটা সবার আগে সিকিউর করেছিলেন। এছাড়া আঘাত পাওয়ার আগেই আঘাত করার নীতি গ্রহণের ফলে ভারত থেকে আক্রমণের ক্ষীণ সম্ভাবনা চিরতর বিনষ্ট হয়। তিনি কি করেছিলেন, তিনি একটা যেখানে যুদ্ধ করলে সুবিধা পাওয়া যাবে, তিনি তিনি আঘাত করেছেন, যে তারা আঘাত করার আগে আমি তাদের আঘাত করব, এতে তাদের মনোবল শুরুতেই ভেঙে যাবে এবং অন্যান্য রাজ্য ভয়ে থাকবে সবসময় যে আমাদের আক্রমণ করবে না, আমরা তাহলে তাদের অবস্থা খুব খারাপ করে দেব। এই একটা যে ভয়ে রাখা সাইকোলজিক্যাল মাইন্ড গেম, এটা কিন্তু সুলতান মাহমুদ অলওয়েজ খেলতেন। তারপর 2 ডিসেম্বর 1018 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কনৌজের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে বিনা যুদ্ধে জয়ী হন। রাজ্যপাল সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধে না গিয়ে কালিঞ্জর এবং গোয়ালিয়রের রাজার সাথে একসাথে কনৌজ
আক্রমণ করেন। ভারতে যেন কোনো জোট তৈরি না হয় এই লক্ষ্যে তিনি পৃথকভাবে কালিঞ্জর এবং গোয়ালিয়রের আক্রমণ করেন। তিনি কিন্তু কি যে একটা যৌথ শক্তি অ্যালায়েন্স যাতে তৈরি না হয়, তিনি কিন্তু কি এই জিনিসটা সবসময় মাথায় রাখতেন। কোনো রাজ্য যদি একত্রিত হতে চাইতো, একত্রিত হওয়ার আগেই তিনি তা কি করতো, ভেঙে দিত। একত্রিত হওয়ার আগেই তিনি তা ভেঙে দিত, যাতে অন্য কোনো রাজ্য দুঃসাহস না করে তার বিরুদ্ধে একত্রিত হয়ে যুদ্ধ করার। তারপর দেখো হিন্দু সামরিক শক্তি দুর্বলতা। এখানে আরেকটা কারণ হচ্ছে হিন্দু সামরিক শক্তি দুর্বলতা। আমরা কিন্তু জানি যে এর কি ছিল, তখন হিন্দুরা সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও তাদের মধ্যে কি ছিল না, কোনো সুশৃঙ্খল কোনো যুদ্ধ কৌশল ছিল না। তারা নিজেদের মধ্যে কি ঝগড়ায় লিপ্ত থাকতো, অরাজকতা থাকতো, এবং সবচেয়ে বড় কথা কি তাদের কোনো মনোবল ছিল না। যেই জিনিসটা সবার সবচেয়ে বেশি দরকার, মনোবল যুদ্ধক্ষেত্রে, হিন্দুদের মধ্যে এই জিনিসটাই কিন্তু কি ছিল না। এর ফলে হিন্দুরা যত সংখ্যায় হোক না কেন তারা কি যুদ্ধে প্রায় জিতে গিয়েছিল জয়পাল, তাও জয়পালের হাতে একটু ভয় পেয়ে গেছে, জয়পাল চলে গেছে, এই কারণে সবাই হাল ছেড়ে দিছে। এই সব জিনিস কি হিন্দুদের ডে বাই ডে আরও উইক করে দিছে। তারপর দেখো এর অর্থনৈতিক ফলাফল। এই যে অর্থনৈতিক ফলাফল হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, টাকা বলতে তখন দিরহাম, হ্যাঁ, এবং ব্রোঞ্জের মুক্তি, তারপর স্বর্ণের মুক্তি, তার মণিমুক্তা, সবগুলা কিন্তু কি সুলতান মাহমুদ গজনীতে নিয়ে গেছেন। এই অর্থনৈতিক যে স্পৃহা আছে এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কি এখানে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। সুলতান মাহমুদ কি প্রচুর সংখ্যক যে টাকা পয়সা এই দেশ থেকে নিয়ে গেছে। যখন দেখা গেছে কি যে টাকা পয়সা শূন্যের কোঠায়, তখন কিন্তু কি তার আর অন্যান্য রাজ্যের আক্রমণ করার ইচ্ছা হয় না, যে এখানে আক্রমণ করলে আমি টাকা পয়সা কমই পাবো। তারপর দেখো ধর্মীয় ফলাফল। এখানে কিন্তু ধর্মীয় ফলাফলও ছিল। যখন মুসলিমরা একটা জায়গায় আক্রমণ করে সেখানে কি তাদের সাথে অনেক দরবেশ পীরাউলিয়াও কিন্তু আসতো, এবং একটা সময় কি করত, ওইখানে তারা ইসলাম প্রচারে কাজ করতো, সেখানে মসজিদ তৈরি হতো, মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে কি ধাবিত হতো। এর ফলে কি ইসলাম প্রচারের যে কাজটা সেটা হয়ে যেত। তারপরে সাংস্কৃতিক ফলাফল। এই সাংস্কৃতিক ফলাফলটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ কি তখন এই যে মুসলমান, হ্যাঁ, এবং হিন্দু একসাথে কিন্তু ইন্টারাকশনের সুযোগ পায়, এবং এই উভয়মুখী ইন্টারাকশনের ফলে কিন্তু কি সাংস্কৃতিক আদান প্রদান হয়ে থাকে। এবং আমরা কিন্তু জানি যে সুলতান মাহমুদের সৈন্যবাহিনীতে কি ছিল, তুর্কি, আফগান, হিন্দু, হ্যাঁ, পারস্য, বিভিন্ন জাতের কি ছিল, লোক ছিল। এই লোকগুলো যখন হিন্দুদের সাথে এসে ইন্টারাকশনের সুযোগ পায় তখন কি সংস্কৃতির আদান প্রদান ঘটে। তারপর দেখো সুলতান মাহমুদ একজন ধর্মনিষ্ঠ, অধ্যবসায়ী, কর্তব্যপরায়ণ, পরধর্ম সহিষ্ণু সুলতান ছিলেন। তার কৃতিত্ব ছিল বহুমাত্রিক। 1030 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে তিনি গজনীতে মৃত্যুবরণ করেন। অসাধারণ কৃতিত্ব, অনন্য চরিত্র ও আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য ঐতিহাসিক গিবন তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত করেন। গিবন দেখো তিনি শুধুমাত্র একজন সামরিক প্রতিভাত সেনাপতি ছিলেন না, বরং একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন। তিনি ছিলেন দিগ্বিজয়ী বীর, দক্ষ প্রশাসক, সমন্বয়ক, উদার এবং বিদ্যুৎসাহী। নিচে সামগ্রিক তার কৃতিত্ব মূল্যায়ন করা হলো। দেখো সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। দেখো সুলতান মাহমুদ পৈতৃক সূত্রে একটি ক্ষুদ্র পার্বত্য রাজ্য লাভ করেন। তিনি পশ্চিম ও মধ্য এশিয়ায় রাজ্য বিস্তার করেন, পূর্ব পাঞ্জাবকে নিজের সাম্রাজ্যভুক্ত করেন। দেখো তিনি ছোট্ট একটা রাজ্য পেয়েও কি করেছে, তিনি ওই রাজ্যকে আস্তে আস্তে অনেক সমৃদ্ধশালী করেছেন। তিনি তো বৃদ্ধি করেছেন, বৃদ্ধি করার পাশাপাশি কি তার কাছে যা রাজ্য ছিল, বিশেষ করে গজনীরে তিনি একদম স্বর্ণ দিয়ে বাঁধায় দিয়েছিলেন। মানে কি তার যে সাম্রাজ্য আছে, তো এই সাম্রাজ্য তিনি খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, যেখানে সবাই মিলে মিশে সুখে শান্তিতে বসবাস করত। তারপর দেখো সফল সমর নেতা। তিনি কি ছিলেন, একটা সফল সমরতা। সমর মানে কি, সমর মানে যুদ্ধ। তিনি যুদ্ধ কৌশল ছিল তার অমায়িক। তিনি প্রত্যেকটা যুদ্ধে যেখানে তিনি অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা যুদ্ধে কি তিনি বিজয় লাভ করেছিলেন। তার যুদ্ধ কৌশলের কাছে যত বড় বাহিনী হোক না কেন কি বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। তার যে সৈন্যবাহিনীতে বিভিন্ন সংখ্যক বিভিন্ন দেশের বিভিন্ন জাতির লোক থাকা সত্ত্বেও তিনি তাদের মধ্যেও কি ঐক্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। তারপর সাংগঠনিক দক্ষতা। এই সাংগঠনিক দক্ষতা বলতে আফগান, তুর্কি, আরব, পার্সিয়ান সহ বিভিন্ন জাতিরা তার যে সৈন্যবাহিনীতে ছিল তাদের মধ্যে কি হওয়ার কথা ছিল, যে তাদের মধ্যে আধিপত্য নিয়ে একটা ঝগড়াঝাঁটি বা কলিশন হওয়ার কথা ছিল, কিন্তু না, তার সাংগঠনিক দক্ষতা এতই বেশি ছিল যে এই প্রত্যেকটা জাতিকে তিনি সমান দৃষ্টি দিয়ে দেখেছেন এবং সমান অধিকার দিয়েছেন।
এর ফলে কি হয়েছে যে ইউনিটি আছে, ওই ইউনিটিটা কখনো ভঙ্গ হয়নি, সবাই একসাথে মিলেমিশে সবসময় থাকতে পেরেছিলেন। তারপর দেখো দূরদর্শিতা এবং নির্ভীকতা, তিনি ছিলেন কি সেই পরিমাণে নির্ভীক, মানে কিছুতে তিনি ভয় পাইতেন না। তিনি একাই বা অল্প সংখ্যক সৈন্য নিয়ে তিনি বিশাল বিশাল বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়তেন এবং কি করতেন, জয় ছিনিয়ে আনতেন। তিনি কিন্তু আগে ধরো এইদিকে 50,000 সৈন্য আছে, তার আছে 20,000, কিন্তু কি তিনি কিন্তু আগে আক্রমণ করতেন, যে তিনি কোনো ভয় পেতেন না। তার উইল পাওয়ার এত বেশি ছিল যে তিনি এই অল্প সংখ্যক সৈন্য নিয়েই এবং তার যুদ্ধ সমরকৌশলের মাধ্যমে তিনি জয় ছিনিয়ে আনতেন। তারপর দেখো প্রজাবান্ধব শাসক, তিনি খুবই প্রজাবান্ধব একটা শাসক ছিল। তার সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের লোক ছিল, বিভিন্ন জাতির লোক ছিল, কিন্তু তিনি কি করে নাই, কখনো কারোর সাথে অবিচার করে না। তিনি প্রজাদের ধৈর্য সহকারে প্রজাদের যে বিপদ আপদের কথা, সুখ দুঃখের কথা তিনি শুনতেন এবং তিনি প্রজাদের কল্যাণে অনেক অনেক কি করেছিলেন, ভালো ভালো পদক্ষেপ নিয়েছিলেন। তারপর ন্যায় বিচার, দেখো সুলতান মাহমুদের সময়ে আইনের শাসন বলবৎ ছিল। তিনি কি করতেন, যে কাউকে আইনের শাসন থেকে বা কাউকে অধিকার থেকে বঞ্চিত করতেন না। তার রাজ্যে বিভিন্ন ধর্মের লোক থাকা সত্ত্বেও, বিভিন্ন জাতির লোক থাকা সত্ত্বেও তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি স্বজনপ্রীতির দিকে ততটা ঝোঁক ছিল না। তিনি একটা আদর্শ শাসক হিসেবে সকলের অধিকার সংরক্ষণে কি ছিলেন, উদার ছিলেন। তবে সাংস্কৃতিক ক্ষেত্রে কৃতিত্ব, দেখো এই জিনিসটা আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়া লাগবে। তার সাংস্কৃতিক ক্ষেত্রে কৃতিত্বটা, এইখান থেকে আমাদের প্রশ্ন আসে, বিশেষ করে MCQ অনেক বেশি এসে থাকে। সাংস্কৃতিক ক্ষেত্রে কৃতিত্ব, সুলতান মাহমুদ শ্রেষ্ঠ সামরিক নেতা হলেও তার ভিতরে সুকুমার বৃত্তিগুলো জাগ্রত ছিল। কালোত্তীর্ণ স্বনামধন্য ও মৌলিক প্রতিভার অধিকারী কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, দার্শনিক, চিকিৎসক এবং কুরআন ও হাদিস শাস্ত্রে গভীর জ্ঞানের অধিকারী প্রমুখ ব্যক্তিবর্গ ছিলেন তার রাজসভা এবং রাজ্যের ভূষণ স্বরূপ। ভূষণ মানে কি, পোশাক স্বরূপ, মানে কি তার রাজ্যের সৌন্দর্য, তার রাজ্যের গর্ব। তারা প্রাচ্যের হোমার নামে খ্যাত, এই দেখো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের মেইন পড়াটা শুরু। প্রাচ্যের হোমার নামে খ্যাত মহাকবি ফেরদৌসির মহাকাব্য শাহনামা কালাতীর্ণ একটি গ্রন্থ। এই শাহনামা কিন্তু কি, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইভেন অ্যাডমিশন প্লাস HSC, খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু আসেই অ্যাডমিশনের ক্ষেত্রে। এই 20টা থেকে তুমি একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা প্রায় 90%। সো এগুলো তোমরা একদম ভালোভাবে পড়বে। হুমায়ুন নামে খ্যাত মহাকবি ফেরদৌসির মহাকাব্য শাহনামা কালোত্তীর্ণ একটি গ্রন্থ। সুলতান মাহমুদ রাজসভার নক্ষত্র আল বিরুনির সুলতান মাহমুদের রাজসভার নক্ষত্র কে? রাজসভার নক্ষত্র হচ্ছে আল বিরুনি হচ্ছে সুলতান মাহমুদের রাজসভার নক্ষত্র। তিনি ভারতের দর্শন, জ্যোতির্বিদ্যা এবং গণিত শাস্ত্রের বিবিধ গ্রন্থ অনুবাদ করে গজনিতে নিয়ে আসেন। সুলতান মাহমুদ গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার, একটি জাদুঘর স্থাপন করেন। সুলতান মাহমুদ শিল্পী এবং স্থপতিদের পৃষ্ঠপোষকতা করতেন। গজনিতে অনেক মসজিদ, মাদ্রাসা, খানকা গজনিতে নির্মাণ হয়েছিল। এখানে একটি মসজিদ ছিল যার চারপাশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক থাকার ব্যবস্থা ছিল। গজনির মধ্য এশিয়ার শহরগুলোর মধ্যে, গজনি মধ্য এশিয়ার, এখানে কিন্তু মধ্য এশিয়া বলা হয়েছে, এশিয়া না, মধ্য এশিয়ার শহরগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর নগরীতে পরিণত হয়েছিল। তবে সামান্য সৈনিক থেকে বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হওয়া এবং ভারতের ভবিষ্যৎ মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ তৈরি ছিল সুলতান মাহমুদের অন্যতম কৃতিত্ব। দেখো সুলতান মাহমুদ শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি শিল্পকলা এবং জ্ঞান চর্চার পৃষ্ঠপোষকতার জন্য ইতিহাস স্থায়ী আসন তৈরি করেন। কোনো ঐতিহাসিক মনে করেন সুলতান মাহমুদ নিজেও একজন সুপণ্ডিত ছিলেন। তাফরিদুল ফুরু নামক ফিকাহ শাস্ত্রের গ্রন্থটি তার রচিত বলেও কথিত রয়েছে। খুব ইম্পর্টেন্ট। সুলতান মাহমুদ শিল্পকর্মের প্রতি বিশেষ অনুরাগী। তার দরবারের উজ্জ্বল নক্ষত্র ছিল গণিতবিদ, জ্যোতির্বিদ এবং সংস্কৃত পণ্ডিত আল বিরুনি। এই আল বিরুনির কথাটা কিন্তু আমরা পূর্ববর্তী স্লাইডে অলরেডি পড়েছি। ইতিহাসবিদ উদ্বিও কি তার সভাসদ ছিলেন। দেখো তার সভাসদে কি, যারা পৃথিবীর মধ্যে স্টিল যারা বিখ্যাত, যাদের নাম অমর হয়ে আছে, তারা সবাই কি সুলতান মাহমুদের রাজসভায় ছিল। তার মানে কি, তিনি কতটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের তার রাজসভায় স্থান দিয়েছিল, একবার চিন্তা করো তোমরা। দার্শনিক আল ফারাবি, তারিক ই সবুক্তিগিন গ্রন্থ প্রণেতা বাইহাকি,
তারিক ই সুবুক্তি গ্রন্থের প্রবক্তা কি বাইহাকি। বাইহাকি বলুন কি, বাইহাকির নাম কি? আমার মনে হয় তোমাদের মধ্যে 90% বাইহাকির নাম শুনেছে, আল বিরুনির নাম শুনেছে, যাকে যাকে এস লেনপোর্ট প্রাচ্যের পেপিস নামে অভিহিত করেছেন। প্রাচ্যের পেপিস কাকে বলা হয়? পেপিস হচ্ছে বিশাল বড় একটা লেখক, দার্শনিক। এই পেপিসকে, প্রাচ্যের পেপিস কাকে বলা হয়েছে? এই বাইহাকিকে প্রাচ্যের পেপিস বলা হয়েছে। তাকে লেনপুল এই উপাধিটা দিয়েছেন। প্রাচ্যের পেপিস কাকে বলা হয়? বাইহাকিকে বলা হয়। খুবই 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 ইম্পর্টেন্ট। এই যে পৃষ্ঠাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশন আর ইর জন্য, অ্যাডমিশন প্লাস এইচএসসি। আমি বারবার বলছি এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আল বিরুনি ছিলেন সুলতান মাহমুদের দরবারের প্রধান পণ্ডিত। আল বিরুনি কি ছিলেন? দরবারের প্রধান পণ্ডিত। তিনি মুসলমান বিশ্বের ইতিহাসের অন্যতম সেরা পণ্ডিত ছিলেন। আল বিরুনি বহু শাস্ত্রবিদ। তিনি আসার আল বাকিয়া, তাহফিম এবং কানুন ই মাসুদি সহ অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেন। তবে যে গ্রন্থটি বিরুনিকে যে যা বলে দান করেছেন, অমর কৃতিত্ব বা ইতিহাস অমরত্ব দান করেছে, তা হলো কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ এটি ভারতের রাজনৈতিক, আর্থসামাজিক ও ধর্মীয় জীবনধারার এক মহামূল্যবান দলিল হিসেবে পণ্ডিত মহলে সমাদৃত। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, খুবই খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি যে খুবই খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা এইচএসসি অ্যাডমিশনের প্রশ্ন পাবেই, মোটামুটি 100% শিওর থাকতে পারো। সুলতান মাহমুদ ভারত থেকে অর্জনকৃত বিপুল ধনৈশ্বর্য ব্যয় রাজধানী গজনিকে অতুলনীয় এবং সমৃদ্ধ স্বপ্নপুরীতে পরিণত করার চেষ্টা করেন। তার প্রচেষ্টায় গজনি মধ্যযুগের শ্রেষ্ঠ সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। পরিণত হয়েছিল, মানে কি তিনি যে এত পরিমাণ স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছিলেন, এটা তিনি কোথায় ব্যয় করতেন? তিনি রাজধানী গজনিতে এই সম্পত্তিগুলো কি ব্যয় করতেন। সুলতান গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। সুলতান মাহমুদ গজনিতে স্বর্গীয় বধূ খুবই ইম্পর্টেন্ট স্বর্গীয় বধূ নামে পরিচিত যে অনিন্দ সুন্দর মসজিদটি নির্মাণ করেছিলেন। ইতিহাসটা এটিকে প্রাচ্যের বিস্ময় মানে কি এত সুন্দর একটা মসজিদ, প্রাচ্যের বিস্ময় বলে বর্ণনা করেন। স্বর্গীয় বধূ, এই স্বর্গীয় বধূকে কি বলেছেন ইতিহাসবিদরা? প্রাচ্যের বিস্ময়, মানে কি এত সুন্দর বিস্ময়কর একটা জিনিস কেমনে সম্ভব? এই প্রাচ্যের বিস্ময় কি স্বর্গীয় বধূ, এটা একটা মসজিদের নাম। জন মার্শালের মতে স্থাপত্য এবং ইসলামী শিল্পকলায় উন্নয়ন ও বিকাশে গজনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপর দেখো, মধ্যমাকৃতির এবং শক্তিশালী ও অটুট স্বাস্থ্যের অধিকারী ছিলেন সুলতান মাহমুদ। রাজকীয় সৌন্দর্য ও মনোমুগ্ধকর ব্যক্তিত্বের অধিকারী তিনি ছিলেন না। তিনি কি অনেক সৌন্দর্য বা মনোমুগ্ধকর এরকম কিন্তু ছিলেন না, কিন্তু তিনি বাইরে না, তিনি ছিলেন ভিতরের দিক থেকে কি একটা ইন্টেলিজেন্ট পার্সন। তবে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, সাহসী, উচ্চাকাঙ্ক্ষী এবং উচ্চদরের সামরিক নেতা। ব্যক্তি জীবনে তিনি পবিত্র কুরআন ও হাদিসের অনুশাসনগুলো মেনে চলতেন, প্রজাদের সুখ দুঃখের খবর নিতেন। মানে কি এক কথা তিনি একটা কি অনন্য লেভেলের একটা শাসক ছিলেন তিনি। দেখো, সুলতান মাহমুদের পরবর্তী গজনি শাসকগণ, এটা তোমরা জাস্ট একবার দেখবে, অত একটা ইম্পর্টেন্ট না, তাও আমরা পড়ে দিচ্ছি। 1030 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের মৃত্যুর পর তার দুই পুত্র মুহাম্মদ ও মাসুদের মধ্যে মসনদ দখলের লড়াই শুরু হয়। মানে কি সিংহাসন নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে কি লড়াই শুরু হয়, মুহাম্মদ এবং মাসুদের মধ্যে। এক পর্যায়ে মাসুদ বিজয়ী হয়ে বড় ভাই মুহাম্মদকে অন্ধ করে কারাগারে নিক্ষেপ করে, অন্ধ করে দেয় বড় ভাইকে। মাসুদ উদার, সাহসী এবং বিদ্যুৎসাহী ছিলেন। ঈশ্বরী প্রসাদের মতে মাসুদ ছিলেন পিতার মতোই উচ্চবিলাসী, সাহসী এবং যুদ্ধ উন্মাদ। এখানে কি যুদ্ধ উন্মাদ, মানে উন্মাদ মানে কি পাগল, যুদ্ধের জন্য পাগল, অকুত ভয় এবং স্পষ্টভাষী। ভারতবর্ষে বিদ্রোহ দেখা দিলে 1037 খ্রিস্টাব্দে অভিযান করে হানসিতে উপস্থিত হন এবং বিদ্রোহ নির্মূল করেন। এই সুযোগে সেলজুক তুর্কিগণ প্রথম গজনি বংশের যে শাসন আছে সেখানে প্রথম কি করছে? আঘাত হানছে। সেলজুক তুর্কিগণ গজনি আক্রমণ করে এবং মারবের নিকট 1040 খ্রিস্টাব্দে মাসুদকে পরাজিত করে তার অন্ধ ভ্রাতা মুহাম্মদকে গজনি সিংহাসনে বসান। মুহাম্মদ সিংহাসনে আরোহণ করে ভ্রাতা মাসুদকে কারাগারে হত্যা করেন। মাসুদের পুত্র মওদুদ পিতৃ হত্যার প্রতিশোধ, মাসুদের পুত্র কি মওদুদ, বড় মুহাম্মদ কি যে মুহাম্মদ আগেই মাসুদকে হত্যা করছে এবং মাসুদের মৃত্যুর পরে মাসুদের পুত্র মওদুদ পিতৃ হত্যা প্রতিশোধ নিতে পিতার হত্যাকারী পিতৃব্য মানে কি পিতৃর তুল্য, এখানে চাচা
চাচা মুহাম্মদকে যুদ্ধে পরাজিত করে গজনি সিংহাসন দখল করেন। মওদুদের মৃত্যুর পর উত্তরাধিকারীদের রাজত্বকালে গজনির ক্ষমতা হ্রাস পায় এবং সেলজুকদের ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পায়। দেখো সেলজুকও কি তুর্কি সেলজুকরাও কি মুসলিম, ওরা কিন্তু কি আস্তে আস্তে ওই ওদের এক পক্ষে শক্তি হ্রাস পেতে থাকে এবং সেলজুকদের কি শক্তি বৃদ্ধি পেতে থাকে। গজনিরা নামতে থাকে, সেলজুকরা উঠতে থাকে। 1117 খ্রিস্টাব্দে সেলজুক তুর্কিগণ গজনির সুলতান আরসালানকে যুদ্ধে পরাজিত করে বাহরামকে গজনির মসনদে নামে মাত্র বসিয়ে প্রকৃত ক্ষমতা হস্তগত করেন। নাকি নামে মাত্র বসায়, মেন ক্ষমতা ওই সেলজুকদের মধ্যেই থাকে। সেলজুক ও গজনবী বংশের মধ্যে সংঘাত চলতে থাকার সুযোগে ঘোরের আফগান সর্দারগণ প্রতাপশালী হয়ে ওঠে। এই ঘোরের সম্পর্কে আমরা পরবর্তী লেকচার আর বিস্তারিত জানবো। ঘোরের যে আফগান যে নেতারা আছে, আফগানিস্তানের নেতারা, তারা আরো শক্তিশালী হয়ে যায়। দুই পক্ষে এদিক দিয়ে মারামারি করতেছে, এদিক দিয়ে আরেক পক্ষ উঠে যাইতেছে। ঘোরের সাইবানি অধিপতি কুতুবুদ্দিন মোহাম্মদ গজনি আগমন করে বহিরামের এক কন্যাকে বিয়ে করেন, কিন্তু সন্দেহবশত তাকে বিষপানে হত্যা করা হয়। এর ফলে কুতুবুদ্দিনের ভ্রাতা সাইফুদ্দিন গজনি অবরোধ করে বাহরামকে বিতাড়িত করেন। বাহরাম শক্তি সঞ্চয় করে গজনি পুনর্দখল করেন এবং সাইফুদ্দিনকে হত্যা করে। দেখো এইভাবে একটা কাহিনী হতে থাকে। মেন কথা হচ্ছে যে অতঃপর 1186 খ্রিস্টাব্দে মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম যুদ্ধে খসরু শাহকে পরাজিত করে বন্দী করেন এবং 1201 খ্রিস্টাব্দে তাকে হত্যা করেন। আর এর মধ্যে দিয়ে সুবুক্তিগিনের প্রতিষ্ঠিত গজনি শাসনের সালতানাতের পরিসমাপ্তি ঘটে। দেখো শেষই আছে খসরু শাহ। দেখো গজনি বংশের পতনের কারণ হচ্ছে, প্রথমত কারণ হচ্ছে সুলতান মাহমুদের মৃত্যুর পর দুর্বল, বিলাসপ্রিয় এবং অযোগ্য উত্তরাধিকারীদের কুশাসন গজনি সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করে। যে সুলতান মাহমুদের পরে যেই সব শাসক রয়েছে তাদের শাসন ব্যবস্থা ছিল কি খুব নিচু মানের। তারা শাসন ব্যবস্থাটা তার পিতার মতো বা পূর্বপুরুষদের মতো সুন্দরভাবে করতে পারেনি। এর ফলে ক্রমে কি রাজ্য ধ্বংসের দিকে চলে যায়। তারপর দ্বিতীয়ত সুলতান মাহমুদের সাম্রাজ্য মূলত সামরিক শক্তির উপর প্রতিষ্ঠিত ছিল। তার মৃত্যুর পর সামরিক ক্ষমতা হ্রাস পেতে থাকে এবং ফলে সেলজুক তুর্কিদের প্রাধান্য বিস্তার হয়। মেনলি কি তারা সামরিক শক্তির উপর প্রতিষ্ঠিত ছিল, তাদের বিশাল একটা সেনাবাহিনী ছিল এবং সেনাবাহিনীরা ছিল কি চরম পরিমাণে দক্ষ। হ্যাঁ, কিন্তু সুলতান মাহমুদ মারা যাওয়ার পরে সেনাবাহিনীদের মধ্যে দক্ষতার পরিমাণ ডে বাই ডে আরো কমতে থাকে এবং একটা পর্যায়ে কি তারা একদম তাদের যে পটেনশিয়ালিটি আছে সেটা হারিয়ে যায়। এর ফলে কি তাদের পতন সন্নিকটে চলে আসে। তারপর তৃতীয়ত সুলতান মাহমুদ একজন অসাধারণ রণকুশলী এবং সমন্বয়তা ছিলেন, কিন্তু বিজিত অঞ্চলে শাসন প্রতিষ্ঠার দ্বারা স্বীয় প্রভুত্ব কায়েম করতে ব্যর্থ হন। ভিনসেন্ট স্মিথের ভাষায় রাজনৈতিক কাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থার অভাবে ভারতবর্ষে তার বিজয় নিষ্ফল ছিল। মানে কি তিনি জয়লাভ করতেন ঠিকই, কিন্তু তিনি শাসন ব্যবস্থা প্রবর্তন করতেন না। তিনি টাকা নিয়ে আইসা পড়তেন, রাজ্যের মতো ছেড়ে দিয়ে আসতেন। অনেক ঐতিহাসিক মনে করেন কি এই যে ছেড়ে দিয়ে আসলেন, এর মাধ্যমে কি তিনি তার যে কৃতিত্ব আছে বা কর্তৃত্ব আছে, কর্তৃত্ব স্থাপনে ব্যর্থ হন। তিনি তো কর্তৃত্ব চায় নাই, তিনি চেয়েছেন টাকা, কিন্তু এই টাকা চাওয়াটাকে তাকে একসময় ধ্বংসের দিকে নিয়ে গেছে। দেখো চতুর্থ কারণ হচ্ছে সুলতান মাহমুদ ভারতবর্ষে অভিযান করে যে পর্যাপ্ত ধন সম্পদ আরোহণ করেন তা তার উত্তরাধিকারীগণ ভোগবিলাসিতা ব্যয় করে সাম্রাজ্য রক্ষার ক্ষমতা হারিয়ে ফেলে। যে সুলতান মাহমুদ যে এত পরিমাণ সম্পত্তি অর্জন করেছিলেন, কিন্তু এই সম্পত্তিগুলো কালক্রমে তার বংশধররা ক্ষয় করে ফেলে, তারা ভোগবিলাসিতায় এই সম্পদগুলো উড়িয়ে দেয়। তারপর 5 নম্বর কারণ হচ্ছে কি সুলতান মাহমুদের মৃত্যুর পর বিভিন্ন দল ও গোষ্ঠীর মধ্যে স্বার্থ সংঘাত, বিদ্রোহ, হত্যা ও ষড়যন্ত্রের ফলে গজনি সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। ঈশ্বরী প্রসাদ বলেন, গজনি সাম্রাজ্য ছিল নানা জাতির সমষ্টি, এদের নিয়ন্ত্রণে রাখা কেবল সুযোগ্য সুলতানদের পক্ষেই সম্ভব ছিল। মানে কি যে অনেকে মনে করতেন কি যে গজনিরা কিন্তু অনেক জাতি, তুর্কি, আফগানি, পারস্য, আরবি সবার সংমিশ্রণে তৈরি ছিল। এদের মধ্যে যে একটা একতা রাখা, এদের মধ্যে যাতে কেউ বিদ্রোহী হয়ে না ওঠে, হ্যাঁ, সকলকে একদম ঠিকঠাকভাবে দেওয়া বা ট্রিট করা, এই জিনিসটা একজন সুযোগ্য শাসক ছাড়া সম্ভব না। কিন্তু পরবর্তীতে যে গজনি শাসকগুলো আসছে তারা সুযোগ্য ছিল না। এর ফলে কি তাদের মধ্যে নিজেদের মধ্যে কি একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়ে যায়, বিদ্রোহী সৃষ্টি হয়ে যায়। এর ফলে কি ক্রমে তারা ধ্বংসের দিকে এগিয়ে যায়। দেখো আমরা কিন্তু এই যে গজনি শাসনের যে ব্যাপারটা আছে, শাসন কেন করছে, কি কি উপায়ে আসছে, তারা কি কি যুদ্ধ করছে, প্রত্যেকটা জিনিস আলোচনা করলাম। এই বিষয়ে তোমরা একটু বিস্তারিত পড়বে, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। ইসলামে ভাইয়ারা আপুরা
বুঝার তেমন জিনিস নাই, শুধুমাত্র একবার পড়বে, একটু মেমোরাইজ করবে, আর যেখানে যেখানে বেশি পড়া দরকার আমরা যে লাল দাগ দিয়ে দিই ওইগুলো তোমরা একটু বেশিরভাগ গুরুত্ব দিয়ে পড়বে। তাছাড়া আমরা যে তোমাদের কোর্স কারিকুলাম হিসেবে গাইডগুলো প্রোভাইড করি সেগুলো তোমরা একদম শেষে দেখবে, সলভ করবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা ফেস করো তাহলে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করবে, আশা করি তোমরা খুব অল্প সময়ের মধ্যে একটা সলিউশন পেয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী লেকচারে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।